দেওয়া গেল রবিউল ইসলাম রহমান ভাইকে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सम्मानित नेतृबृंद, नासिर भाई खाए स्लोगान धराओ। माहमूद बोले हेलो। ধন্যবাদ। ফিরোজ খান, খায়ের, মাহমুদ খান, ঠিক আছে, ধান গাছ থাম। স্লোগান শেষ করে বক্তৃতা শুরু করবো। এই যে যারা গলায় কান ঝুলায় আছেন তারা কি বসবেন না দাঁড়ায় থাকবেন? এই নাসির এখানে, নাসির ভাই থামান। বসলে বক্তৃতা শুরু করবো, বসার পরে বক্তৃতা শুরু করবো। নাসির ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট, যে ইউনিট নিয়ে আমি আমার নির্বাচন করতে চাই, যেখানে মাগুরা দুই আসন, ওইখানে গিয়ে গল্প করি। কামরাঙ্গীরচর থানা, এই কামরাঙ্গীরচর থানায় এম এ গাফফার, হুমায়ুন কবির, সোহেল আরমান, এরা যেভাবে সুসংগঠিত করেছে, এদেরকে যদি আর 2-4টা মাস নার্সিং করার সময় দেওয়া হয়, তাহলে এইখানে যুব দল ছাড়া অন্য কোনো দল থাকবে না। আমার মনে হয় ভালো কৃষক ভালো চারা রোপণ করতে জানে, গাছে ফল ধরাইলে কি ভাবে হয় সেটা গাফফার, হুমায়ুন, সোহেল আরমান জানে। সম্মানিত নেতৃবৃন্দ, এই 55 নম্বর ওয়ার্ড যুবদলের আজকের কর্মী সভার সভাপতি, দিলগনি এবং সঞ্চালনার দায়িত্বে আছেন ওহিদুল ইসলাম, সদস্য সচিব, 55 নম্বর ওয়ার্ড যুবদল। এইখানে দিলগনি এবং ওহিদুল ইসলামের নেতৃত্বে যারা সুশৃঙ্খল ভাবে এই 3টা 10 পর্যন্ত 11টার থেকে বসে আছেন, তাদেরকে আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। কষ্ট কাকে করতে, কষ্ট কিভাবে করতে হয়, কষ্ট করে কিভাবে দল করতে হয়, সেটা বেগম খালেদা জিয়ার দল বিএনপি জানে। জাতীয়তাবাদী যুব দল ঝড় বৃষ্টি আধার রাতে বেগম খালেদা জিয়ার সাথে ছিল, সাথে আছে, ইনশাআল্লাহ সাথে থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমরা সকলে মিলে এনাম ভাইয়ের সুস্থতা কামনা করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এনাম ভাইকে অতি দ্রুত সুস্থতা দান করেন। এই মঞ্চে যে উপস্থিত
ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলতে আমার একটু কষ্ট হয়। কষ্ট হয় হলো আহ্বায়ক এনাম ভাই নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু যে সময়টাতে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের অভিভাবক ছিল এম এ গাফফার, সেই সময়টাতে সরকার পতন হয়েছে, স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে। আমি যেহেতু সদস্য সচিব, এম এ গাফফার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছে, আমিও এম এ গাফফারের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তো মুক্তিযুদ্ধের যদি সনদ দেওয়া হয়, এম এ গাফফার যদি আমার নামে সার্টিফাইড করে যে নয়ন মাঠে ছিল, তাহলেই আমি মুক্তিযোদ্ধা, নাহলে নয়। এম এ গাফফার মাঠে ছিল। প্রিয় সহযোগিতা ভাইরা আমার, এম এ গাফফারের কথা বলে আমি শেষ করতে পারবো না আন্দোলন সংগ্রামে তার কি ভূমিকা। শুধু এতটুকু বলবো, আপনারা একটা রত্ন পেয়েছেন, সেই রত্নকে পরিচর্যা করবেন। আমি আর কিছু বলবো না। এই মঞ্চে আরো উপস্থিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যাদের নাম ব্যানারে আছে সবার নামই আমি আগেই বলে দিচ্ছি। গাফফার বাইরে যে মহানগরে যেসব নেতৃবৃন্দ এসেছে, আপনি তাদের নাম বলে দিবেন, তাহলে কি আমার আর বলা লাগতেছে নেতৃবৃন্দ? লাগতেছে। এই মঞ্চে আরেকজন উপস্থিত, সাদা করে রাখি, ব্যানারের নাম আছে, আমি না বললে হয়। সাদা করে রাখি লোকটার সাথে আমার পরিচয়, আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে, এর আগে পরিচয় হয়নি। আমরা ছাত্রদল করতাম, ওরা যুব দল করত। আর আমি সবসময় মেজরিটি মানে ম্যাক্সিমাম সময় জেলে থাকছি। জেলে থাকার কারণে যে কয়দিন বেরোইছি, সেই কয়দিন আন্দোলনের রাজপথে থাকছি। পলায় 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 রাজনীতিটা করতে হয়েছে আমাকে। যখন মিছিল মিটিং হয়েছে, তখন রবিউল ইসলাম নয়ন সবার আগে, যখন প্রোগ্রাম শেষ, রবিউল ইসলাম নয়ন সবার আগে বাসায়। এই জন্য আমার সাথে অনেকজনেরই চার দোকানে বসে আড্ডা হয়নি, পরিচিতি হয়নি। সালাবরের লাকির সাথে পরিচয় হলো যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে। যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 30শে মে যখন কেউ পালন করতে পারে না, তখন কামরাঙ্গীর চরে সালাগরের লাকি পুরো ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে দাওয়াত করে নিয়ে গেছে এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চকবারাদের দাওয়াত করে নিয়ে গেছে এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকেও দাওয়াত করেছে। বুঝেন কি অবস্থা ভাই? এই যে 21-22 সালে, কত সালে? হ্যাঁ, 21 সালে বুঝেন কি অবস্থা? সরকার কোন পর্যায়ে আছে? অবৈধ সরকার। তারা করে নাকি অলিতে গলিতে প্রতিটা জায়গায় নেতাকর্মী দাঁড়িয়ে করে রেখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 31শে মে পালন করলো। আমার বুকটা ভরে গেল। আমার কাছে মনে হলো সাচ্চা জাতীয়তাবাদ, শহীদ জিয়ার সযোগ্য উত্তরসূরি, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, ইরাই পারবে, এদেরকে দিয়েই সম্ভব, ইরাই জাতিকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সাওয়া করিম লাকিকে আমার দিলে ধরলো। আমি লোকটাকে ফলো করতে থাকলাম। বিভিন্ন কর্মসূচিতে সাওয়া করিম লাকি স্মার্টলি লোকজন নিয়ে মুখ করে। আমার নজরে আরো আসলো 28শে অক্টোবর যখন বিএনপির পার্টি অফিস তছনছ করে দিল। 28শে অক্টোবরের সমাবেশে নির্বিচারে গুলি করা হলো, মানুষকে হত্যা করা হলো। আমার সাথে একটা লোক শামীম মারা গেল। আমার দুর্ভাগ্য, আমি কর্মসূচিতে থাকলে আমার সাথে লোক মারা যায়। কারণ আমি যখন আন্দোলনে থাকি ব্রেকে পা দেয় না, অ্যাক্সিলেটরে পা দিয়ে 100 গিয়ারে চালাই দিই। আল্লাহ মালিক বাঁচিয়ে রাখলে আল্লাহ রাখবে, মারলে আল্লাহ মারবে। আমাকে জমানোর শক্তি পৃথিবীতে কারণে আমার সাথে লোক মারা গেল সামনে। 28শে অক্টোবর থানা ঘেরাও করলাম, থানার ভিতরে পুলিশকে ব্যারিকেড দিয়ে দিলাম, চতুর্দিক দিয়ে নির্বিচারে গুলি করা শুরু হলো।
রাস্তা বেরিয়ে হয়ে গেলাম। রাস্তার মেইন স্টারে যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ করতে 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 গুলি লাগলো কয়েক দফা। লোকজন, যেহেতু আমি মহানগরের সাধারণ সম্পাদক সদস্য, লোকজন এসে টিস্যু দিয়ে রক্ত মোছে, এই করে সেই করে, ঘাম মোছান করে, ভাই বিরক্ত করে না তো, আন্দোলন চালিয়ে যাও, যুদ্ধ চালিয়ে যাও, এই ময়দান দখল নেব ইনশাল্লাহ। তারা করিম লাকি আমার সাথে সন্ধ্যা পার হয়ে রাত 9টা পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকলো। যুদ্ধ চালিয়ে গেলাম। রাত্রে বাসায় গেছি, এক বাড়িতে পড়াইতে গেছি। টিভিতে দেখি রাত 8টার দিকে, আমি সব টিভির হেডলাইন, রবিউল ইসলাম নয়ন এই করেছে, রবিউল ইসলাম নয়ন ওই করেছে। 28শে অক্টোবর মানে রবিউল ইসলাম নয়ন, সাবা করিম লাকিদের নামও ছিল, ছবিও দেখা গেছে, কিন্তু বলে না। আমার হিংসা লাগলো, আমি কেন রে ভাই, আরো তো সবাই আছে। যাই হোক, সাবা করিম লাকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মধ্য দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া। মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক হয়েছে। এই মঞ্চে আর একজন উপস্থিত, নরসিংদীর কৃষি সন্তান, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, জেলখানা মুক্তিযোদ্ধা, জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে, গ্রেফতার করেছে আওলাদ হোসেন সহ এই মঞ্চে সবাই নির্যাতিত। আপনারা আমরা যারা আছি এইখানে নির্যাতিত বাদ দিলে লোক পাওয়া যাবে না। আমার মা বোনরা এখানে এসে আমাদের কথা শুনতে এসে বসে আছে। দুপুর বেলা না খেয়ে এই মা বোনরা তাদের সন্তানদেরকে নিয়ে, তাদের ভাইদেরকে নিয়ে, তাদের বাবাদেরকে নিয়ে, চাচাদেরকে নিয়ে দেশ নিয়ে কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে ভাষায় প্রকাশ করার মতো না। এই মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে বিএনপির বড় ভাইরা, সাবেক যুব নেতারা এখানে উপস্থিত আছেন, বিএনপির প্রভাবশালী নেতারা এখানে উপস্থিত আছেন। আপনারা এই 55 নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কর্মীদেরকে সন্তানের মতো দেখে রাখবেন বলে আমি আপনাদের কাছে আশা করতেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই থানার 2 জন নেতা যাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সবার একজন দেয়, হুমায়ুন কবির, রাজপথে 28শে অক্টোবরের পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের চাওয়ার তো শেষ নাই, পার্টির চাওয়ার শেষ নাই, কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে রাজপথে মাঠে থাকার জন্য। ধন্যবাদ জানাই হুমায়ুন কবিরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সম্মান দান করেছেন, এই থানার সভাপতি করেছেন, মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য করেছেন। আর একজন সহযোদ্ধা সোহেল আরমান, আমি তাকে হিংসা করতাম। আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। সোহেল আরমান কামরাঙ্গীর থানা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল। অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণ হওয়ার কথা ছিল, পূর্ব আর দক্ষিণ ভেঙে আমিও ক্যান্ডিডেট, গোপনে গোপনে শুনি সোহেল আরমানও ক্যান্ডিডেট। গাফফার ভাই সোহেল আরমানকে বানানোর জন্য মরিয়া। আমি গাফফার ভাইকেও হিংসা করতাম, সোহেল আরমানকেও হিংসা করতাম। তবে ভালো লাগতো দলের একজন ছাত্রা জাতীয়তাবাদ সৈনিক আছে কামরাঙ্গীর চরে, যে হাজার হাজার নেতা কর্মী নিয়ে রাজপথে নেমে আসতে পারে। সেই সোহেল আরমানকে জেল থেকে বের হয়ে শুনিতে সোহেল আরমান কামরাঙ্গীর থানা যুবদলের সাধারণ সম্পাদক হয়েছে। গোলাম মওলা শাহীন খন্দকারের নাম 24টি থানা, 81টি আংশিক ওয়ার্ড এবং সকল ইউনিট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্দেশে বিলুপ্ত ঘোষণা করল। সোহেল আরমান বাদ পড়ে গেল। যখন খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন কমিটি হলো, এম এ গাফফার বলল কমিটিটা ভালো আছে ভাই, কমিটিটা দিয়ে দাও। এই এলাকার আরেকজন সাবেক সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনিও বললেন কমিটিটা ভালো আছে না, দিয়ে দাও। সোহেল আরমানকে, হুমায়ুন কবিরকে আমি চিনি, আমার কাছে মনে হলো এই মুহূর্তে এই কমিটি পারফেক্ট। অন্য আরো কিছু নেতা কর্মী এই তারা থেকে বাদ পড়ে গেছে, তারা অভিমানে দূরে সরে গেছে। আমি তাদেরকেও আবার দলে এনে রাজনীতিটা করাইতে চাই, তারাও দীর্ঘদিন যাবৎ কষ্ট করেছে।
এই থানার যুগ্ম আহ্বায়ক একজনের কথা না বললে না, আমি 2-3 জন যুগ্ম আহ্বায়ক চিনি, তার একজনের নাম বলবো, নাসির। আমি দেখেছি এই ছেলেটা দলকে কি পরিমাণ ভালোবাসে। যখন দল বিপদগ্রস্ত, কেউ দলের দিকে তাকায় না, তখন নাসির ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে প্রস্তাব করলো, ভাই আন্দোলন চালিয়ে যান, যতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে আমি নাসির দিব। আমরা সেই সাপোর্টটা নেই নাই, কিন্তু একটা লোক ভালোবেসে বলেছে, দল করে লোক দিচ্ছে, রাজপথে মিছিল মিটিং করতেছে এবং পার্টিকে সাপোর্ট দিতে চাচ্ছে, অর্থনৈতিক সাপোর্ট। এটা হলো দলের প্রতি দলের ভালোবাসা, দলের ডেডিকেটেড কর্মী। নাসিরকেও আমি চিনি, অন্যান্য যুগ্ম আহ্বায়কদেরকেও চিনি, অন্যান্য ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককেও চিনি, যারা রাজপথে ছিল, রাজপথে ছিল, যারা বেগম জিয়ার সাথে ছিল, যারা তারেক রহমান সাহেবের সাথে ছিল, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। বিল্লাল হুমায়ুন শফিকের কথা আমি বলবো না, ওদের কথা বলে শেষ করতে পারবো না। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল ওদেরকে নেতা বানিয়েছে কামরাঙ্গীর থানা। বিল্লাল হুমায়ুন শফিক আছে, হাত তুলে বলো। এরা সবাই বিল্লাল হুমায়ুন শফিক। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেকজনের ক্ষুধা লেগে গেছে, বক্তৃতা বেশি করবো না। একটা কথা বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পোস্ট ফাঁস করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে 31 দফা দিয়েছেন, বাংলাদেশের রোড ম্যাপ দিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাস্তা চিনিয়ে দিয়েছেন। আমরা এই 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্রকে স্বচ্ছ কাচের মতো দেখতে চাই। এই 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে, রবিউল ইসলাম নায়ক খন্দকারেরা তার শূন্য বাহিনী দিয়ে রাজপথ দখল করে তার ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। স্বৈরাচার হাসিনার বিদায় ঘটাইতে আমাদের 17 বছর সময় লেগেছে, আমরা কিন্তু পিছপা হই নাই। আমার সহযোদ্ধায় মেগাফার বলে গিয়েছে, আমাকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল, পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। আমি কি দল ছেড়ে গিয়েছি? না, যাইনি, যাব না, যেতে পারি না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে ছোট থেকে বড় হয়েছি। আমি তারেক রহমান সাহেবের প্রেমে পড়েছি। আমি বেগম খালেদা জিয়ার ভালোবাসায় পাগল হয়ে উন্মাদ হয়ে গিয়েছি। আমি এই দল ছেড়ে যাব না। এই দলের যত ক্রান্তি লগ্নে আমি ছিলাম, সামনে যত ক্রান্তি লগ্ন আসুক না কেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দল তারেক রহমান সাহেবের বৃহত্তম, তারেক রহমান সাহেবের নেতৃত্বের অপেক্ষায় থাকে 24 ঘন্টা। বৃহত্তম তারেক রহমান সাহেবের নেতৃত্বের অপেক্ষায় থাকে 24 ঘন্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভিতরে আছে অগাধ দেশপ্রেম, ভালোবাসা, দেশের জনগণের প্রতি শ্রদ্ধা, মা বোনদের মুখে হাসি ফুটে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব হাসি মুখে জীবন দিতে পারে। যে লোকটা আমার মা বোনের ইজ্জতের হেফাজত করার জন্য, আমার মা বোনের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, আমি কি তার প্রেমে পড়বো না? প্রেমে পড়বো অর্থের? না না না, কখনোই না। স্বৈরাচার হাসিনার পথ অনুসরণ করতেছে, যাদেরকে আমাদের রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা টাকার দিকে ঢুকে গেছে। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চাকরি বাণিজ্য করতেছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলতেছে আমি তো অমুক উপদেষ্টা, তমুক উপদেষ্টা, আমি তো উপদেষ্টা। কোথা থেকে টাকা আসে ভাই? কোথা থেকে টাকা আসে? আপনারা টাকার হিসাব দেন না কেন? আপনাদের ব্যাংকের হিসাব দেন না কেন? দেয় না।
বড় বড় কথা বলে, আর একটা দলকে প্রোভাইড করতে চাই, একটা দলকে ক্ষমতায় বসাইতে চাই। ফখরুদ্দিন মঈনুদ্দিনও কিন্তু চেষ্টা করেছিল নিজেদের দল বানিয়ে নিজেরা কাউকে না কাউকে ক্ষমতায় বসাইতে। জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া করেছি, এরশাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, শেখ মুজিবকে আমার পূর্ব উত্তরসূরিরা বিতাড়িত করেছে, ইয়াহিয়া খানকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের তরুণদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশকে নষ্ট হতে দেব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেদিন ডাক দিবে রাজপথে, আপনারা কি বসে থাকবেন? কে কে বসে থাকবেন না বলেন তো? মুরব্বী বসে থাকবেন? এই যে সাদা পাঞ্জার গেল, বসে থাকবেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেদিন ডাক দেবে, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজপথকে দখল করব। আপনাদের কেউ ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অনির্বাচিত সরকারকে বিদায় করব। অবিলম্বে বাংলাদেশে নির্বাচন দিন। অবিলম্বে হাসিনার দোসর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওইসব ধর্ষকদেরকে গ্রেপ্তার করুন। আমার মা বোনরা কে কে ধর্ষকদের বিচার চাই? আমার মা বোনরা কোন কোন ধর্ষকের বিচার চাই একটু বলেন? আমার মা বোনরা সবাই ওই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ধর্ষক লীগের বিচার চাই। আমরা এই বিচারের দাবিতে সমাবেশ করতেছি। এই সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। এই সমাবেশের প্রতিটা নেতা কর্মী ক্ষেপণাস্ত্রের মতো পাওয়ারফুল। আপনারা হেলায় হেলায় দিন কাটাবেন না। ফখরুদ্দিন মঈনুদ্দিনও মনে করেছিল আমার কাছে সর্বোচ্চ বাহিনী আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। হাসিনা মনে করেছিল আমার সাথে সব বাহিনী আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। রক্ষা করতে পারে নাই, আপনাদেরকেও রক্ষা করতে পারবে না। কিন্তু অবিলম্বে নির্বাচিত সরকার ব্যবস্থা করুন। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে, আমরা সেই সরকারকে মেনে নেব। নেব না? কাউকে পিঠে, কাউকে বুকে নিয়ে চলার চেষ্টা করবেন না। আপনারা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আপনারা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছেন তারা ধর্মের ব্যবসা করে, জাতীয়তাবাদ না। তারা বাংলাদেশি না, তারা পাকিস্তান। তারা ওই যে আমার আহ্বায়ক বলে, কারো মুখে হিন্দুস্তান, কারো মুখে পাকিস্তান। আর আমার নেতা বলে সবার আগে বাংলাদেশ। সবার আগে কি? সবার আগে জোর দিয়ে বলতে হবে, সবার আগে কি? আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আগের জায়গায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে চায়। কোন জায়গায়? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশকে ভালোবেসে পরিচালনা করতে চেয়েছেন সেই জায়গায়। বেগম খালেদা জিয়া যেরকম দেশকে ভালোবেসে দেশ পরিচালনা করতে চেয়েছেন সেই জায়গায়, কোন স্বৈরাচারের জায়গায় নয়। সংগ্রামিত নেতৃবৃন্দ, আমরা সকলে মিলে দলকে সুসংগঠিত করব, ঐক্যবদ্ধ করব, দলকে শক্তিশালী করে রাজপথে আবার যেভাবে আপনারা মিছিল মিটিং করেন সেইভাবে সর্বদা প্রস্তুত থাকব। বিপদগামী হব না। বিপদগামী হইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুব নির্দয়, ক্ষমা করে না। অন্যায়কে উনি প্রশ্রয় দেয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অন্যায়কে সাপোর্ট করেন নাই, বেগম খালেদা জিয়াকে অন্যায়কে সাপোর্ট করেন নাই। ঠিক একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কোন অন্যায়কে সাপোর্ট করে না। আমরা অন্যায় পথে চলবো না, অন্যায়কে প্রশ্রয় দিব না। আওয়ামী লীগকে কেউ ঘাড়ের উপরে নেবেন না। আমি এই জায়গা তো আমাদের বিএনপি মনোনয়ন দেবে না, যাকে এই দিক থেকে বিএনপি যখন যাকে মনে করে তখন তাকে সেই জায়গা থেকে মনোনয়ন দেবে। এই পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন শুধু বেগম খালেদা জিয়ার মনোনয়ন কনফার্ম, আর কারো মনোনয়ন কনফার্ম না।
আগে একবার আমান ভাই করছেন, পরে আমান ভাই ছেলে করছেন, এবার আমান ভাই করবেন, আমান ভাই ছেলে করবে, সেটা পার্টি বুঝবে আর আমান ভাইরা বুঝবে, তাই না? আমরা যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। তাই তো আমরা ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। আপনারা ধরবেন না? ধানের শীষ কার কার হৃদয়ে দাঁড়িয়ে যান তো, কার কার হৃদয়ে ধানের শীষ আছে? এদিকে তো ধানের শীষের বাইরে কোনো লোকই পাচ্ছি না, ওই বাচ্চা ছেলেটাও হাত উঁচু করে দাঁড়িয়েছে। তাহলে আমার মা বোনদেরকে দিয়ে স্লোগান শুরু করি। ও মা, মাগো মার্কাটা কি? ও মাসি মার্কাটা কি? ও পিসি মার্কা কি? ভাবিরা জোরে বলে না কেন? ও ভাবি মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? জোর হলো না? এই দিক দিয়ে জোর হলো না? মার্কাটা কি? কোন শীষ? এই শীষ, সেই শীষ, জিতা শীষ। জিততে হবে, লড়তে হবে, বলতে হবে, গাইতে হবে। জিতা শীষ, জিতা শীষ, জিতা শীষ, জিতা শীষ। ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? তোমার আমার মার্কা, উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, গণতন্ত্রের মার্কা, বাংলাদেশের মার্কা, কৃষকের মার্কা, শ্রমিকের মার্কা, তোমার আমার মার্কা, মা বোনদের মার্কা। মা বোনদের বলে যাই, চাচাদের বলে যাই, চাচিদের বলে যাই, ভাবিদের বলে যাই, ভাইদেরকে বলে যাই, বোনদেরকে বলে যাই। ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। জিতারে জিতা, 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 জিতারে জিতা। এই মুহূর্তে দরকার নিরপেক্ষ নির্বাচন। এই মুহূর্তে প্রয়োজন, বলবো এই মুহূর্তে প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন। এই মুহূর্তে প্রয়োজন, 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 এই মুহূর্তে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই নির্বাচনের জন্য আমরা 17 বছর